রাত তখন গভীর। অস্ট্রেলিয়ার খাখা জনমানবহীন মরুভূমিতে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। মাইলের পর মাইল শুধু লাল মাটি, শুকনো ঝোপঝাড় আর বাতাসের শো শো শব্দ। কিন্তু সেই রাতে এমন কিছু ঘটল যা এই জনশূন্য মরুভূমির ভাগ্য চিরদিনের জন্য বদলে দিল। বাতাসের হাহাকার ছাপিয়ে হঠাৎ ডজন ডজন গাধার ডাক প্রতিধ্বনিত হয়ে উঠল। ওগুলো এমন প্রাণী ছিল যাদের চোখে ছিল আতঙ্ক, শরীরে আঘাতের চিহ্ন, আর সামনে ছিল দিগন্ত জোড়া এক রুক্ষ প্রান্তর। না ছিল পানি, না ছিল ঘাস, চারিদিকে শুধু ক্ষুধা আর ক্ষুধা, সাথে তৃষ্ণা আর মৃত্যুর গন্ধ। এগুলো সেই গাধা ছিল যাদের কিছু মাস আগেও মানুষ নিজের বন্ধু মনে করত, যারা মানুষের জন্য মরুভূমি পাড়ি দিয়েছে, অসহ্য গরমে পিঠে করে বয়ে নিয়েছে ভারী মালপত্র। কিন্তু যেই মানুষের হাতে মেশিন বা আধুনিক যন্ত্র চলে এলো, অমনি এই গাধাগুলোর প্রয়োজন ফুরিয়ে গেল। তারপরে একদিন ভোরে কয়েকটা ট্রাক এলো, দরজা খোলা হলো, আর শত শত গাধাকে এই মরুভূমিতে একা ফেলে দিয়ে চলে যাওয়া হলো। একে বলা হলো মুক্তি। কিন্তু এই মুক্তি আসলে মুক্তি ছিল না, এটি ছিল মৃত্যুর ডাক। মানুষের অবহেলায় যে ধ্বংসের গল্প শুরু হয়েছিল তা ধীরে ধীরে অস্ট্রেলিয়ার পুরো ইকোসিস্টেমকে গিলে খেতে শুরু করলো। অস্ট্রেলিয়া সব সময়ই এক রহস্যময় জায়গা। এই উপমহাদেশে প্রকৃতির নিয়ম যেন একটু আলাদা। এখানকার অনেক প্রাণী পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। ক্যাঙ্গারু, কোয়ালা, ওমব্যাট আর প্ল্যাটিপাসের মতো অদ্ভুত সব প্রাণীর বাস শুধুমাত্র এখানেই। কিন্তু এই অন্যরকম পৃথিবীতে মানুষ যখন নিজের স্বার্থের জন্য হস্তক্ষেপ করতে শুরু করলো, তখন সে একের পর এক এমন সব বিষ বৃক্ষ রোপণ করলো যা থেকে কেবল ধ্বংসই আসার ছিল। প্রথমে খরগোশ, তারপর শিয়াল, এরপর বিড়াল। প্রতিবারই মানুষ ভেবেছে এতে তাদের লাভ হবে, কিন্তু প্রতিবারই ফল হয়েছে ভয়াবহ। আর এবার সেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটল এক নতুন নাম দিয়ে, ডঙ্কি বা গাধা। সাল 1866। ব্রিটিশ সাম্রাজ্য তখন অস্ট্রেলিয়ার প্রতিটি কোণ ঘুরে দেখছে। আউটব্যাক অর্থাৎ অস্ট্রেলিয়ার সেই বিশাল শুকনো আর কঠোর এলাকা যেখানে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে চলে যায়। সেখানে না ছিল রাস্তা, না ছিল রেলপথ। মালামাল আর মানুষ বহনের জন্য দরকার ছিল শক্তিশালী এবং ধৈর্যশীল কোনো প্রাণীর। শুরুতে ঘোড়া ব্যবহার করা হয়েছিল, কিন্তু দ্রুতই বোঝা গেল অস্ট্রেলিয়ার অনেক গাছপালা বেশ বিষাক্ত, আর সেগুলো খেয়ে ঘোড়া মরতে শুরু করলো। তখন ব্রিটিশ ইঞ্জিনিয়ার আর সেনারা ভাবলো, কেন আফ্রিকা আর এশিয়া থেকে গাধা নিয়ে আসা হচ্ছে না? কারণ গাধাকে মরুভূমির রাজা বলা হয়। তারা বিষাক্ত গাছও হজম করতে পারে, খুব কম পানিতে বেঁচে থাকে, আর ঘোড়ার চেয়ে বেশি ভার বইতে পারে। ব্যাস, তারপর আর কি? জাহাজ ভর্তি করে ডজন ডজন গাধা ভারত, মিশর আর আফ্রিকা থেকে নিয়ে আসা হলো। তাদের গলায় দড়ি বেঁধে অস্ট্রেলিয়ার শুকনো এলাকায় কাজে লাগিয়ে দেওয়া হলো। এই গাধাগুলো ছিল অত্যন্ত পরিশ্রমী, নীরবে কাজ করে যাওয়া এক প্রাণী, যারা পুরোপুরি মানুষের উপর নির্ভরশীল ছিল। 1900 সালের শুরুর দিকে সব পর্যন্ত ঠিকঠাক ছিল। আউটব্যাকের প্রাণ হয়ে উঠেছিল এই গাধারা। তারা খনি শ্রমিকদের মালামাল বইত, ডাক পৌঁছে দিত। এক কথায় ট্রেন আসার আগের লাইফলাইন ছিল ওরাই। কিন্তু এরপর এলো প্রযুক্তির যুগ। মোটর গাড়ি, ট্রাক আর আধুনিক রাস্তাঘাট সব বদলে দিল। এখন মানুষের আর গাধাদের কোনো প্রয়োজন নেই। আর তারপর তাই হলো যা সব সময় হয়, প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্কও শেষ। লোকে বলল, গাধাগুলোকে ছেড়ে দাও, আমাদের আর এদের দরকার নেই। কেউ ভাবলো না যে যেখানে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে সেখানে এক ফোঁটা পানি পর্যন্ত নেই। না ছিল কোনো সীমানা, না ছিল কোনো বাধা, শুধু খোলা মরুভূমি। ধীরে ধীরে সেই গাধাগুলো বুনো হয়ে উঠল। প্রথমে শয়ে শয়ে, তারপর হাজারে হাজারে, আর শেষে লাখে লাখে। অস্ট্রেলিয়ায় এই বুনো গাধাদের বলা হলো ফেরাল ডঙ্কি, অর্থাৎ এমন প্রাণী যারা একসময় গৃহপালিত ছিল কিন্তু এখন বুনো হয়ে গেছে। তাদের জন্য এই চারণভূমি যেন স্বর্গ হয়ে উঠল। এখানে তাদের শিকার করার মতো কেউ ছিল না, বাধা দেওয়ার মতো মানুষও ছিল না। মরুভূমি ছিল বিশাল, আর তাদের বংশবিস্তারের ক্ষমতাও ছিল অকল্পনীয়। একটা মাদি গাধা প্রতি বছর একটা করে বাচ্চা জন্ম দিত। ব্যাস, এখান থেকেই গল্পের মোড় ঘুরে গেল। যে গাধাগুলো সংখ্যায় কয়েকশো ছিল, তারা বেড়ে গিয়ে দাঁড়ালো 50 লাখে। সারা অস্ট্রেলিয়ায় এখন গাধার পাল দেখা যেতে লাগলো। শুরুতে মানুষ এটাকে মজা হিসেবে নিয়েছিল, সামান্য কয়েকটা গাধা আর কি ক্ষতি করবে। কিন্তু কয়েক দশকের মধ্যেই এই মজা এক জাতীয় বিপর্যয়ের রূপ নিল। একবার ভাবুন, লাখ লাখ গাধা যখন কোনো এলাকা দিয়ে যায়, তাদের শক্ত খুর মাটিকে পিষে ফেলে, মাটি আলগা হয়ে উড়ে যেতে থাকে, আর শুরু হয় মাটির ক্ষয় বা সয়েল ইরোশন। তারপর তারা যখন মরুভূমির ছোট ছোট পানির উৎসের কাছে পৌঁছাতো, নিজের খুর দিয়ে সেগুলোকে ভেঙে তছনছ করে দিত। পানিতে মলমূত্র ত্যাগ করত, ফলে যেটুকু পানি অবশিষ্ট থাকতো তাও বিষাক্ত হয়ে যেত। ফলাফল, বাকি সব দেশি প্রাণী তৃষ্ণায় মারতে শুরু করলো। গাধারা সব ধরনের ঘাস, ঝোপঝাড়, এমনকি গাছের ছাল পর্যন্ত খেয়ে ফেলত। ফলে নতুন গাছ গজাতে পারত না। আর ধীরে ধীরে আউটব্যাকের সবুজ ভাব অদৃশ্য হতে লাগলো। এমনকি ক্যাঙ্গারু আর কোয়ালার মতো দেশি প্রাণীরাও নিজেদের দেশে না খেয়ে
আর পানি না পেয়ে মরতে থাকলো। 1949 সালের মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ হলো যে পশ্চিম অস্ট্রেলিয়া সরকার গাধাদের পেস্ট বা ক্ষতিকর প্রাণী হিসেবে ঘোষণা করলো। কিন্তু প্রশ্ন ছিল, এত বিশাল দেশে লাখ লাখ গাধাকে কিভাবে থামানো যাবে? এটা কেবল পরিবেশের সমস্যা ছিল না, বরং হয়ে দাঁড়িয়েছিল জাতীয় সংকট। অস্ট্রেলিয়ার উত্তপ্ত বালুতে এখন প্রতিদিন এক নতুন ধ্বংসের কাহিনী লেখা হতে লাগলো। সূর্য ওঠার সাথে সাথেই ধুলো আর চিৎকারের ঝড় উঠত। ক্যাঙ্গারু আর পাখিরা তাদের পুরনো প্রাণীর উৎসের দিকে ছুটত, কিন্তু সেখানে থাকতো গাধার বিশাল পাল। পানির শেষ বিন্দুর জন্য হাজার হাজার গাধা নিজেদের মধ্যে লড়াই করত। মরুভূমির যে মাটি একসময় শান্ত ছিল, এখন তা গাধার খুঁড়ে তছনছ হয়ে গেছে। ঘাস উধাও, ঝোপঝাড় ন্যাড়া, বাতাসে ধুলো আর তৃষ্ণার গন্ধ। এটা সেই মাটি যাকে মানুষ নিজের সুবিধার জন্য ব্যবহার করেছিল, আর এখন সেই মাটি মানুষের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছিল। পশ্চিম অস্ট্রেলিয়া আর নর্দার্ন টেরিটরির এলাকায় গাধার সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে ক্ষেত খামার, হ্রদ আর গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। গাধারা এখন চাষের জমি মারিয়ে নষ্ট করে দিচ্ছিল। শস্য আর গাছপালা সব ধ্বংস হচ্ছিল। তাদের সংখ্যা ছিল লাখে লাখে, আর প্রতি বছর হাজার হাজার নতুন বাচ্চা জন্ম দিচ্ছিল। কিন্তু এটাকে ঠেকানোর উপায় কি? 1950-এর দশকে অস্ট্রেলীয় সেনাবাহিনী আর বায়োসিকিউরিটি এজেন্সিগুলো এক নজিরবিহীন পরিকল্পনা করলো, এরিয়াল কিলিং বা হেলিকপ্টার থেকে শিকার। এখন মরুভূমির আকাশে হেলিকপ্টার উড়তে শুরু করলো। নিচে বালি, ওপরে মেশিন আর মাঝখানে সুতন্ত গাধার পাল। হেলিকপ্টার থেকে স্নাইপাররা দূর থেকে এই গাধাদের গুলি করতে লাগলো। মরুভূমির আকাশ গুলির শব্দে কেঁপে উঠল। ধুলোর মেঘ উড়ত আর গাধার পাল ছত্রভঙ্গ হয়ে যেত। কেউ ঢলে পড়তো, কেউ বাঁচার জন্য দৌড়াতো, আর কেউ আহত হয়ে কাতরাতে থাকতো যতক্ষণ পর্যন্ত না প্রাণ পাখি উড়ে যেত। এই দৃশ্য কোনো যুদ্ধের চেয়ে কম ছিল না। তফাৎ শুধু এতটুকুই যে এই যুদ্ধ ছিল মানুষ আর পশুর মধ্যে, যেখানে মানুষ নিজের ভুলের বোঝা পশুর রক্তের উপর দিয়ে ধোয়ার চেষ্টা করছিল। পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি রেঞ্জল্যান্ডে এই অভিযান ছিল সবচেয়ে ভয়াবহ। প্রথম ধাপেই 55,000 গাধাকে মেরে ফেলা হলো। 55,000 জীবন শুধু একটা সরকারি পরিকল্পনার নামে শেষ হয়ে গেল। বালির রং লাল হয়ে উঠল, বাতাসে বারুদ আর রক্তের গন্ধ মিশে গেল। সরকারের জন্য এটা সাফল্য হলেও পৃথিবীর জন্য ছিল এক চরম অপরাধ। মানুষের মধ্যে শুরু হলো তর্ক, এটা কি আসলেই দরকার ছিল? আমরা কি সেই গাধাগুলোকেই মারছি যাদের একমাত্র অপরাধ ছিল মানুষের দেওয়া তথাকথিত স্বাধীনতা মেনে নেওয়া? কিন্তু যেখানে গাধার সংখ্যা কম ছিল বা তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেখানে হেলিকপ্টার দিয়ে মারা কাজ করছিল না। তখন এলো এক নতুন এবং অনেক বেশি দ্রুত প্রযুক্তি, জুডাস ডঙ্কি টেকনিক। এখানে একটা গাধাকে ধরা হতো, তার গলায় জিপিএস ট্র্যাকার বা রেডিও কলার লাগানো হতো, আর তারপর তাকে ছেড়ে দেওয়া হতো। গাধা সামাজিক প্রাণী, তারা সব সময় পালের খোঁজে থাকে। কয়েকদিনের মধ্যেই সেই ট্র্যাকার লাগানো গাধাটা অন্য কোনো পালের কাছে পৌঁছে যেত। তখন রেডিও সিগন্যাল দিয়ে পুরো লোকেশন জেনে নিয়ে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হতো। অর্থাৎ একটা গাধা নিজের অজান্তেই পুরো দলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতো। এজন্যই একে জুডাস ডঙ্কি বলা হতো, কারণ বাইবেল গ্রন্থে জুডাসই তার গুরু যিশুকে ধোঁকা দিয়েছিল। এই প্রযুক্তি কার্যকর হলেও মানসিকভাবে ছিল অত্যন্ত ভয়াবহ। মনে হচ্ছিল মানুষ এখন যন্ত্র দিয়ে নয়, বরং চালবাজি দিয়ে মারতে শিখে গেছে। সরকার লাখ লাখ গাধা মারল ঠিকই, কিন্তু ফলাফল আশানুরূপ ছিল না। গাধাদের বংশবিস্তার হার এত বেশি ছিল যে কয়েক বছরের মধ্যেই সংখ্যাটা আবার আগের মতো হতে শুরু করলো। অন্যদিকে যেসব এলাকায় গাধা পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছিল, সেখানে এক অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। জমি শুকিয়ে যেতে শুরু করলো, কারণ গাধারা মাটি খুঁড়ে মাটির পানির নিচের নাগাল পেত। তাদের এই খোঁড়াখুড়ির ফলে পানি ওপরে উঠে আসতো, যা অন্য ছোট প্রাণী আর পাখিদের জীবন বাঁচাতো। কিন্তু গাধা না থাকায় লুকোনো পানিও অদৃশ্য হয়ে গেল, ফলে খরা আরও বাড়ল। গবেষকরা দেখলেন যে গাধারা কেবল ক্ষতিই করছিল না, তারা কোথাও কোথাও সাহায্যও করেছিল। তারা প্রাচীনকালের বিলুপ্ত হয়ে যাওয়া বিশাল প্রাণীদের অভাব পূরণ করছিল। তারা মরুভূমিতে পানির নতুন পথ তৈরি করছিল, ঘাস ছড়িয়ে পড়তে সাহায্য করছিল, আর মাটির আর্দ্রতা ধরে রাখছিল। এটা দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন। যাকে মানুষ বিপদ ভেবেছিল, সে আসলে প্রকৃতির ভারসাম্য রক্ষার হাতিয়ার ছিল। পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু এলাকায় এখনও বুনো গাধাদের জমি উন্নয়নের কাজে ব্যবহার করা হচ্ছে। কিচেন স্টেশন নামের এক জায়গায় স্থানীয় চাষিরা আর পরিবেশবাদীরা এখনও গাধাদের মারে না, বরং নিয়ন্ত্রিত সংখ্যায় তাদের দেখাশোনা করে। সেই গাধারা ঝোপঝাড় নিয়ন্ত্রণ করে, বালিকে জমাট বাঁধতে সাহায্য করে, আর শুকনো এলাকায় আর্দ্রতা ফিরিয়ে আনে। এটা সেই গাধার দল যাদের একসময় শত্রু বলা হয়েছিল, এখন তারা এই পৃথিবীর ত্রাতা হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার এই বুনো গাধাদের গল্প শুধু প্রাণীদের গল্প নয়, এটা মানুষের ভুলের গল্প। প্রতিবার যখন মানুষ প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ করেছে,
আর ভেবেছে সে সংস্কার করছে, ফল হয়েছে ধ্বংসাত্মক। গাধাদের আনা ছিল মানুষের এক পরীক্ষা, তাদের ছেড়ে দেওয়া ছিল বোকামি, আর তাদের নির্বিচারে মারা ছিল এক অপরাধ। আজও অস্ট্রেলিয়ার মরুভূমিতে বাতাসে সেই গাধাদের কান্না প্রতিধ্বনিত হয়, যারা মানুষের করা ভুলের সাক্ষী হয়ে আছে। অস্ট্রেলিয়ার লাল হলুদ মরুভূমি যেখানে একসময় ফাটল ধরা মাটি আর শুকনো ধুলো ছিল, সেখানে এখন ধীরে ধীরে সবুজের ছোঁয়া ফিরছে। মাঝে মধ্যে বাচ্চাদের হাসির শব্দ শোনা যায়, বাতাসে জীবনে স্পন্দন পাওয়া যায়। কিন্তু এই পরিবর্তনের পেছনে কোনো বড় সরকারি পরিকল্পনা বা বিজ্ঞানীর আবিষ্কার নেই। এই গল্পের নায়ক সেই গাধাগুলো যাদের মানুষ একসময় জঞ্জাল মনে করে মেরে ফেলেছিল। যখন গাধাদের পাইকারি হারে মারার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, তখন পৃথিবী চুপ করে বসে থাকেনি। আমেরিকা থেকে ভারত পর্যন্ত পরিবেশবাদীরা আওয়াজ তুললেন, তোমরা ওদের মারলে, কিন্তু ভেবে দেখেছো ওরা এই পৃথিবীর জন্য কি করেছিল? সোশ্যাল মিডিয়ার এক ছবি ভাইরাল হলো, একটি গাধা মরার আগে তার বাচ্চাকে নিজের ছায়ায় আড়াল করে রাখছে। সেই ছবি পুরো অস্ট্রেলিয়ার মানুষের মন নাড়িয়ে দিল। সরকার তখন এক নতুন অভিযান শুরু করলো, প্রজেক্ট হারমোনি, যার উদ্দেশ্য ছিল গাধা আর মানুষের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা। বিজ্ঞানীরা দেখলেন যেখানে গাধার পাল এখনো বেঁচে আছে সেখানে মাটির আর্দ্রতা বেশি, কারণ গাধারা তাদের খুর দিয়ে মাটিতে ছোট ছোট গর্ত তৈরি করে, যার ভেতর দিয়ে পানি মাটির গভীরে পৌঁছাতে পারে। অর্থাৎ গাধারা ছিল মরুভূমির এক প্রাকৃতিক ইঞ্জিনিয়ার। যখন দক্ষিণ অস্ট্রেলিয়ার তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো, তখন কিম্বারলির এক ছোট্ট গ্রামের কৃষকরা পুরনো কুয়োর কাছে কয়েকটা গাধা ছেড়ে দিল। তারা ভেবেছিল এই প্রাণীরা হয়তো পানির পুরনো রাস্তা চেনে, আর হলোও তাই। গাধারা তাদের ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিয়ে বালির নিচে সেই জায়গা খুঁজে বের করলো যেখানে আর্দ্রতা ছিল। তারা খুর দিয়ে খুঁড়তে শুরু করলো, আর কয়েক ঘন্টার মধ্যেই পানি বেরিয়ে এলো। সেই দৃশ্য দেখে গ্রামের প্রবীণরা কেঁদে ফেললেন। তারা বললেন, যাদের আমরা বোঝা ভেবেছিলাম তারাই আজ জীবন দিচ্ছে। ধীরে ধীরে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। গাধাদের আর মারা হলো না, বরং অভয়ারণ্য রাখা হলো। তাদের উপস্থিতিতে জন্মালো ঘাস, কয়েক বছরের ছোট ছোট গাছও বড় হতে শুরু করলো। মানুষ তখন বুঝলো প্রকৃতির প্রতিটি সৃষ্টির পেছনেই কোনো না কোনো কারণ অবশ্যই আছে। গাধারা অস্ট্রেলিয়াকে শিখিয়ে দিল যে দেখতে দুর্বল হলেও কোনো প্রাণী মূল্যহীন নয়। এই গল্প শুধু অস্ট্রেলিয়াতেই থেমে থাকেনি। কেনিয়া থেকে ভারতের রাজস্থান পর্যন্ত গাধা সংরক্ষণের কাজ শুরু হলো। স্কুলে বাচ্চাদের শেখানো হতে লাগলো যে গাধা শুধু উপহাসের পাত্র নয়, তারা পৃথিবীর জলচক্রের অবিচ্ছেদ্য একটি অংশ। তৈরি হলো অনেক তথ্যচিত্র, যেমন ডেজার্ট হিলার্স বা দ্য ফরগটেন গার্ডিয়ান্স, যা পুরো বিশ্বকে দেখালো কিভাবে মানুষের ভুল এক বিনম্র প্রাণীর কল্যাণে শুধরে যেতে পারে। সেদিন থেকে অস্ট্রেলিয়ার স্কুলগুলোতে এক নতুন শপথ শুরু হলো, আমরা কখনোই কোনো প্রাণীকে মূল্যহীন বলবো না, কারণ প্রতিটি জীবনই এই পৃথিবীর স্পন্দন। মরুভূমি এখন আর বালির স্তূপ নয়, তা এক জীবন্ত বই হয়ে দাঁড়িয়েছে, যেখানে গাধাদের ত্যাগের গল্প চিরদিনের জন্য লেখা হয়ে গেছে। বন্ধুরা, গাধার এই গল্পটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যেন তারাও এই গল্পটি জানতে পারে। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি বাজিয়ে দিন যেন আমাদের ভিডিও মিস না হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।